আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। একতরফাভাবে বিটিআরসির টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় অস্ট্রেলিয়া, জানালেন আমির খসরু। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না, পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী। ৫ আগস্টের পর লুট হওয়া ৮০ ভাগ অস্ত্র উদ্ধার সেনা সদর। এবং ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জন খালাস। আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়া বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আলোচনা পরবর্তী ব্রিফিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন করে এ দুটি বিষয় বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে কোনো আসামিকে আর ক্ষমা করতে পারবেন না বলে আশা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ এবং ১০০ নম্বর অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি। ঐকমত্যে আসার জন্য ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে। তিনি চাইলে যে কোনো আদালত থেকে দেয়া যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। সংলাপে রাজনৈতিক দলগুলো বলছে, বিচার বিভাগের রায় পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ২৮ জন দাগী, খুনি ও ভয়ঙ্কর অপরাধীকে ক্ষমা করেছিলেন। কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু কারো পিতাকে কেউ হত্যা করবে, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি। এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট লাগবে। রাষ্ট্রপতি যদি ক্ষমা করার অথরিটি রাখেন নিরঙ্কুশভাবে, তাহলে সমাজে যে পরিবারের ব্যক্তিটি খুন হয়েছেন তাদের প্রতি অবিচার করা হয়। অতএব সে পরিবার যেন কম্পেনসেশন পায়, সে পরিবারের সম্মতি নিয়েই যেন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের দিকে অগ্রসর হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের হাউজে ঐক্যমত্য তৈরি হয়েছে। এখানে একটা বোর্ড করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশনের বিষয়ে নীতিগতভাবে একমত হচ্ছি। আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা। কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়, অথচ সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। এছাড়া সংবিধানের ১০০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ঢাকায় থাকবে। রাজনৈতিক দলগুলো মনে করে আপিল বিভাগ ঢাকায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। বিচার ব্যবস্থা এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন। ৯৪ অনুচ্ছেদকে সংশোধন না করলে ১০০ পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে, তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে দলগুলো একমত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐক্যমতে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী ৩ দিন সরকারি ছুটি শেষে সোমবার আবারও বসবে কমিশনের ১০ম সভা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিটিআরসির টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিংয়ের নতুন নীতিমালা বড় মোবাইল অপারেটরদের একচাটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করার আশঙ্কা জানিয়েছে বিএনপি।
দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে প্রতিযোগিতা কমে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। তিনি বলেন, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে আর্থিক সংকটে পড়তে পারে ছোট প্রতিষ্ঠানগুলো। এছাড়াও মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে। এ ধরনের টেলিকম নীতি প্রণয়নে অবশ্যই স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীতিমালা প্রণয়নে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় তারা। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর তিনি এসব কথা জানান। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, ওরাও মনে করছে, সবাই আগামী নির্বাচনে ভোটার টার্নআউট খুবই ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। এবার আমাদের বিশেষ আয়োজন রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে পঞ্চগড়ের পথসভায় তিনি কথা বলেন। এর আগে নীলফামারীতেও পথসভা করে অভ্যুত্থান পরবর্তী নতুন এই রাজনৈতিক দল। এমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শহর পঞ্চগড়ে তৃতীয় দিনের জুলাই পদযাত্রা। বিকেল থেকেই সকলের অপেক্ষা এলাকার তরুণ নেতা জুলাই অভ্যুত্থানের নায়কদের নিয়ে আসবেন তাদের দুয়ারে। এদিন পঞ্চগড়ের দেবীগঞ্জে তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে পঞ্চগড় শহরে চলে এনসিপির পদযাত্রা। গণসংযোগ চালান মোড়ে মোড়ে। শহরের চৌরঙ্গি মোড়ে অস্থায়ী মঞ্চে নিজের এলাকার মানুষের সাথে তাদের চেনা ভাষাতেই পঞ্চগড় উন্নয়নের ডাক দেন সার্জিস আলম। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাখ টেনে ফোর্স চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। এনসিপির পঞ্চগড় এক আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা সেই আসিয়াতে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন টাকাবাজদেরকে উৎখাত করব। আমাদের দেশের বয়স হয়ে গেছে 50-এর বেশি, এখনো আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারিনি আমাদের নাগরিকের জন্য।
দিনের শুরুটা করেন সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এ সময় গণঅভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পঞ্চগড়। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা পেলেই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া বাকি অস্ত্র ও গুলি নির্বাচনের আগে উদ্ধারের ব্যাপারে আশাবাদী তারা। ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আরও জানানো হয় যে কোনো মব ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার রয়েছে সেনাবাহিনী। জিএম তাসলিমের রিপোর্ট। ব্রিফিংয়ে মানুষের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরা হয়। এতে জানানো হয় গত 2 সপ্তাহে 26টি অস্ত্র, 100 রাউন্ড গুলি, 562 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে সেনাবাহিনী। এ পর্যন্ত সর্বমোট 15,646 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। যখনই কোনো ঘটনা ঘটছে আমরা তড়িৎ গতিতে সেখানে উপস্থিত হয়ে সে ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বৃহস্পতিবার সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় সেনা সদর দপ্তর। সেখান থেকে AK-47, SMG সহ অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএনএর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএর 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং 3টি অত্যাধুনিক SMG, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানটি এখনো চলমান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেনা সদর দপ্তরের বক্তব্য, নির্দেশনা পেলেই সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী সহযোগিতা করতে প্রস্তুত। থানা ও কারাগার সহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া 80 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো নির্বাচনের আগে উদ্ধারের আশাবাদ। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। গুম ও খুনের সাথে অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দ্রুত নির্বাচনের ব্যাপারেও একমত ঢাকা ও ওয়াশিংটন। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশার কথাও জানান তিনি। উপদেষ্টা জানিয়েছেন, 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে, তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে বলেও জানান তিনি। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে, তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। আমরা চেষ্টা করছি, কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। আজকেই ওখানকার মিটিংটা শুরু হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার গেছেন, কমার্স অ্যাডভাইজার গেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে আছেন। কাজে আমরা আশা করবো যে একটি সমাধানে আমরা দুই পক্ষে পৌঁছতে পারবো। ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় খালাস পেয়েছেন 4 জন। ঢাকা মহানগরের 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তরিক ইসলামের রিপোর্ট।
2015 সালে রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ICCO বিডির কর্মকর্তা তাবেলা সিজার। এই ঘটনায় গুলশান থানায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা করা হয়। প্রায় 10 বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডে 4 জন খালাস ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট। তার 3-4টা কারণ হলো 42 জন সাক্ষী যে প্রসিকিউশন উপস্থাপন করেছে, এই সাক্ষীরা কেউই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই কোনো সময়, এবং আইও স্বীকার করেছেন যে স্থানের কথা বলা, ঘটনাস্থানের কথা বলা হলো, সেই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল সেখান থেকেও এই যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আসলে শনাক্ত করতে পারেন নাই। পূর্ণাঙ্গ রায় শেষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে, আর একজন শুরু থেকে পলাতক থাকে তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট 4 জনকে খালাস দিয়েছে। আদালত বিচার বিশ্লেষণকে উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছে। আমরা ওনার পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে আমরা প্রয়োজন উচ্চ আদালত আপিল যাব। 2016 সালের 28 জুন ঢাকার CMM আদালত বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার MA কায়ুম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। আকস্মিক বন্যা ও ভূমিধসে এক বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত 29 জন। পাহাড়ি রাস্তার সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ, বিপর্যয় মোকাবেলায় মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যের মন্ডি, সোলান, সিমলা, কুলু সহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জরুরি উদ্ধারকর্মীরা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপির বেশি। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামোর, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটি রুপি। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এবার খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলেও এখনই উৎসব করতে রাজি নয় বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বে খেলা শেষ করেই উৎসব করতে চাইছে তারা। ইয়াঙ্গুন থেকে তেমনই জানায় খেলোয়াড় ও কর্মকর্তারা। গ্রুপের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষেও পারফরমেন্স ধরে রাখতে চান মিয়ানমারের বিপক্ষে জেতানো ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা। পরাগারমানের রিপোর্ট। AFC ওমেন্স এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম 2 ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে 2-1 ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের মূল পর্বে পা দিয়েই রাখে বাংলাদেশের নারীরা। কিন্তু বাহরাইনের বিপক্ষে 2-2 গোলে ড্র করে পিটার বাটলারের দলের অপেক্ষার প্রহরটা শেষ করে তুর্কমেনিস্তান। 2026 সালের মার্চে চূড়ান্ত পর্বে খেলবে এখন লাল সবুজের দল। তবে বাছাই পর্ব শেষ করেই আনন্দ উপভোগ করতে চান খেলোয়াড়রা। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি। আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারানোর পরও বাংলাদেশের চেয়ে 13 ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে হালকাভাবে নিচ্ছে না। খেলাটি নিয়ম রক্ষার হলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঋতুপর্ণা চাকমা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। গ্রুপে শতভাগ জয় দিয়েই অস্ট্রেলিয়ার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকে উপভোগ করতে চান দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। আমরা ওই ম্যাচটা জিতে মেয়েরা আরো ভালো করবে। ইয়াঙ্গুনে আগামী শনিবার সি গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। একতরফাভাবে বিটিআরসির টেলিকম নীতিমালা প্রণয়নে বিএনপির উদ্বেগ, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় অস্ট্রেলিয়া, জানালেন আমির খুসরু। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না, পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী। 5 আগস্টের পর লুট হওয়া 80 ভাগ অস্ত্র উদ্ধার সেনা সদর। এবং ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 4 জন খালাস। আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় 4 দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।